237 আসনে নিজেদের সম্ভাব্য প্রার্থী তালিকা দিয়েছে বিএনপি। এর মধ্যে কিন্তু আসলে হেভিওয়েট প্রার্থীরা আছেন, কেউ কেউ বাদও পড়েছেন। সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখানে খালেদা জিয়া এবং তারেক রহমানের আসলে তারা কোন আসন থেকে নির্বাচন করবেন সেটি কিন্তু জানা গেছে। এর পাশাপাশি অন্যদিকে কিন্তু আবার উপদেষ্টা পরিষদের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত অনুযায়ী দলগুলোকে ঐক্যমত্যে আসার জন্য এবং জুলাই সনদ বাস্তবায়নের রূপরেখা নিশ্চিত করবার জন্য তাদেরকে আলোচনা করবার জন্য সময় দিয়েছে উপদেষ্টা পরিষদ। না হলে 7 দিনের ভিতরে যদি আসলে দলগুলো একেবারে মূল জায়গায় যদি পৌঁছতে না পারে, তাহলে প্রধান উপদেষ্টা নিজেই আসলে এই সম্ভাব্য তারিখ ঘোষণা করতে পারেন এবং জুলাই সনদ বাস্তবায়নের পরবর্তী নির্দেশনাগুলো তিনি দিতে পারেন। অর্থাৎ আজকে মোটা দাগে রাজনীতির অঙ্গনে দুটো বিশেষ ঘটনা নিয়ে আমরা আজকে সাজিয়েছি মধুমতি ব্যাংক পিএলসি নতুন বাংলাদেশ। সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রিশাদ হাসান, দেখছি নিউজ 24 এবং আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে যারা উপস্থিত আছেন আমি একটু আমার ডান পাশ থেকে পরিচয় করে দিতে চাই। আমার স্টুডিওতে আজকে আমার ডান পাশে রয়েছেন অ্যাডভোকেট আতিকুর রহমান, কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য, বাংলাদেশ জামায়াত ইসলামী এবং ঢাকা 11 আসনের প্রার্থী জামায়াত ইসলামের। এবং আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন আজিজুল বারী হেলাল, তথ্য বিষয়ক সম্পাদক বিএনপি এবং খুলনা 4 আসনের বিএনপির মনোনীত প্রার্থী। এবং আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন সরোয়ার তুষার, যুগ্ম আহ্বায়ক এনসিপি। তিনিও সম্ভাব্য প্রার্থী তালিকায় এখনো পর্যন্ত মনোনয়নের যে দৌড় সেখানে কিন্তু রয়েছেন। আপনাদের তিনজনকেই অভিনন্দন, বিশেষ করে তুষার আপনাকে আগাম অভিনন্দন এবং আজিজুল বারী হেলাল এবং অ্যাডভোকেট আতিকুর রহমান আপনাদের দুজনকেই অভিনন্দন জানিয়ে আজকে শুরু করছি। যেহেতু আজকে বিএনপি 237টি আসনে তাদের সম্ভাব্য প্রার্থীর যে তালিকা, সেই তালিকা দিয়েছে। আমি একটু আজিজুল বারী হেলাল আপনাকে দিয়ে শুরু করতে চাই। কেমন হলো এই মনোনয়ন? প্রথমেই আমি বিএনপির যে কেন্দ্রীয় কমিটি এবং বিএনপির চেয়ারম্যান এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান স্ট্যান্ডিং কমিটি তাদের এই সিদ্ধান্তকে আমি স্বাগত জানাচ্ছি যে আমাদের অন্তত 237 জন প্রার্থীকে মনোনয়ন দিয়েছেন কাজ করানোর জন্য। এবং আমি মনে করি যে বাংলাদেশে বিএনপির এই সিদ্ধান্তের ফলে নির্বাচন নিয়ে যে সংখ্যা, নির্বাচন নিয়ে যে আশঙ্কা, নির্বাচন নিয়ে সংশয়, সেটা কিছুটা হলেও দূরীভূত হয়ে একটা নির্বাচনী আমেজ, উৎসব, এইগুলো কিন্তু আজকের এই নমিনেশনগুলো ঘোষণা করার পর থেকে বিরাজ করছে, যেটা আমাদের গণতন্ত্রের জন্য একটা সুফল বয়ে আনবে। কারণ আমরা 24-এর গণ অভ্যুত্থানের পরে যে আপনার একটি গণতান্ত্রিক পরিবেশ, গণতান্ত্রিক সরকার তৈরির যে সংশয় তৈরি হচ্ছিল, সেটা যেমন জামাতে ইসলাম তারা প্রথমেই কিন্তু নির্বাচনের আপনার মনোনয়নগুলো ঘোষণা করেছেন। বিএনপি একটা বড় দল, বিএনপিও ঘোষণা করলো এবং দেখবেন যে বিএনপি প্রায় 70টার মতো সিট ফাঁকা রেখেছে। অর্থাৎ এখানে একটা অ্যালায়েন্স যে গঠন হবে, মানে আমি বোঝাতে সেখানে অন্য অন্য দলও আমাদের অ্যালায়েন্সে আসতে পারে, তাই না? তার মানে বোঝা যাচ্ছে যে বিএনপির সাথে জোটবদ্ধভাবে একটা রাজনীতি হচ্ছে ভার্সেস জামাত, যেহেতু 300 আসনে দিয়েছে, হয়তো তারাও কোনো জোট গঠন করবে। সুতরাং নির্বাচনের যে একটা সংশয় ছিল, সেটা অন্তত রাজনৈতিক দলগুলো তার থেকে উতরে এসে তারা নির্বাচনের জন্য প্রস্তুত এবং নির্বাচন করতে চায়। এখন বক্তব্য যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, তিনি তার চরম নিরপেক্ষতা এবং ইলেকশন তিনি একটা যে বলেছেন যে ঐতিহাসিক নির্বাচন করবেন, এটা যেন মিন করে এবং এটা যেন করতে পারেন। কারণ তিনি আবার বলেছেন যে বড় কোনো বাধা এসে নির্বাচনকে ধ্বংস হয়ে যেতে পারে। তখন আমার কাছে মনে হয় যে আসলে কি উনি প্রথম কথা যেটা বলেছিলেন ঐতিহাসিক নির্বাচন, সেটা কি মিন করেননি। তারপরে আমার এই ঐক্যমত কমিশন যে রিপোর্টটা, যে সুপারিশগুলো দিয়ে গেল, আমাদের রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে একটা সুপারিশ আমরা সবাই মিলে স্বাক্ষরও করলাম, এনসিপি ব্যতীত। এনসিপি কিন্তু স্বাক্ষর করবে না এটা বলেননি, বলেছে যে বাস্তবায়ন যদি হয় আমরা তখন স্বাক্ষর করব। কিন্তু আর সব দল কিন্তু যত তর্ক বিতর্ক স্বাক্ষর করেছিল। কিন্তু আমরা দেখলাম যে বইটিতে আমরা স্বাক্ষর করলাম, সেই বইটা যখন আবার পুনঃপ্রকাশ হলো, পুনঃমুদ্রিত হলো, মুদ্রিত বলা যাবে না, মুদ্রিতটা আমরা সিগনেচার করেছিলাম, ওটাকে আবার চেঞ্জ করলো কিছু কিছু বিষয়। এই জন্য আমি বলছি যে রাজনৈতিক দলগুলো কিন্তু নির্বাচনের জন্য প্রস্তুত এবং নির্বাচনকে স্বাগত জানাচ্ছে। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের ঐক্যমত কমিশন মিন্স সরকার, তাদের এখন কর্ডিয়ালিটি, আন্তরিকতা দেখানোর সময় এসেছে। ধন্যবাদ। আমি একটু অ্যাডভোকেট
আতিক আপনার কাছে আসতে চাই, একটু আমাকে বলবেন যে চূড়ান্ত নমিনেশন প্রাপ্তদের অভিনন্দন জানিয়েছেন জামাত নেতা শিশির মনির, এবং তিনি আসলে বলেছেন রাজনীতিতে সৃজনশীলতার নজির দেখানোর কথা বলেছেন। ও মোটা দাগে যেহেতু আপনাদের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী বিএনপি হতে যাচ্ছে, তো সেক্ষেত্রে তাদের নমিনেশন কেমন মনে হলো? জি, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমাদের সহ আলোচক এবং দেশবাসী যারা শুনছেন সবাইকে আমাদের সালাম শুভেচ্ছা। দেখুন, এটা একটা ভালো দিক, এখনও বিশ্লেষণ করার সময় এখনও আসেনি। তবে যেহেতু বিএনপি বড় দল হিসেবে তারা নমিনি ঘোষণা করেছে, এটা নিঃসন্দেহে দেশের জন্য একটা পজিটিভ সাইন। এবং আমরা যে সব দল ইলেকশনের দিকে আমরা যাচ্ছি এবং দীর্ঘ সময় দেশের ভোটাররা যে ভোট থেকে বঞ্চিত ছিল, আশা করি সকল দলের নির্বাচনে অংশগ্রহণের মধ্যে দিয়ে উৎসবমুখী নির্বাচন এবার হবে। তাদেরকে আমার ধন্যবাদ জানাই। জামাত ইসলামী তো অনেক আগেই তাদের প্রাথমিকভাবে প্রার্থী বাছাই করে ময়দানে আমরা ঘোষণা দেওয়া হয়েছে। আজকে বিএনপি ঘোষণা দেওয়ার মধ্যে দিয়ে বাংলাদেশে আগামী দিনে দুইটা নির্বাচন, দুইটা পক্ষ যে বিএনপি নেতৃত্বে হতে একটা জোট হবে আর জামাত নেতৃত্বে একটা জোট হবে। আশা করি এই নির্বাচনের মধ্যে দিয়ে জনগণই বিশ্লেষণ করবে। এবারে নির্বাচনে জনগণ দলকেও দেখবে আবার প্রার্থীকেও দেখবে। আমরা আশা করি বিএনপি যে প্রার্থী দিয়েছেন এখনও কিছু জায়গায় বাকি আছে, আবার কিছু জায়গায় সমস্যা হচ্ছে। আমরা দেখলাম অনলাইনে মাদারীপুরে রাস্তা অবরোধ হয়েছে, চট্টগ্রাম অবরোধ হয়েছে। তো আমরা মনে করি এটি হয়তো হবে, কিন্তু এটি যাতে করে নিয়ন্ত্রিত পর্যায়ে হয়। একটা দলের ডিসিপ্লিন রক্ষা করা সবচেয়ে বড় বিষয়। আমরা আশা করি দেশে একটা নিয়মতান্ত্রিক অবস্থার মধ্যে দিয়ে দেশ যাবে, একটা সুন্দর নির্বাচন আবহাওয়া সেখানে তৈরি হবে। তখন যেটি হচ্ছে আমাদের জন্য বড় চ্যালেঞ্জ, সেটা হচ্ছে আমরা নির্বাচনটা কতটুকু স্বচ্ছ করতে পারবো। জামাত ইসলামের পক্ষ থেকে আমরা বলেছি দীর্ঘদিন পরে আমাদের নির্বাচন, যাতে করে জুলাই সনদটাকে আইনি ভিত্তি দিয়ে এবং যাতে আগামী রাষ্ট্র ব্যবস্থা একটা সুন্দর রাষ্ট্র ব্যবস্থা হয়, যদি গণভোটটাকে আগে নিয়ে আমরা ইলেকশনটা করতে পারি, আশা করা যাবে নির্বাচন অতীতের সকল নির্বাচন হচ্ছে একটা স্বচ্ছ নির্বাচন হবে বলে আমরা সেখানে প্রত্যাশা করছি। অনেক অনেক ধন্যবাদ। আপনার কাছে আবারও আসবো। আমরা একটু স্যার তুষার আপনার কাছে আসতে চাই। এনসিপি শাপলা কুলি প্রতীক অতঃপর নিয়ে নিচ্ছে এবং এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে বিএনপির সঙ্গে খুব হাড্ডাহাড্ডি লড়াই হবে। বিএনপি তো আজকে নমিনেশন দিয়ে দিয়েছে, আপনাদের পক্ষ থেকেও জানানো হয়েছে 300 আসনে আপনারা প্রার্থী দেবেন। হাড্ডাহাড্ডি লড়াই, বিএনপির যে নমিনেশনের যে তালিকা যেটি দেখলেন, সেখানে কি মনে হচ্ছে লড়াই কি আসলে হাড্ডাহাড্ডি হতে চলেছে? আপনাকে ধন্যবাদ। বিএনপির তো এখানে 237 জনের তালিকা এসছে, আরও মানে 63 জন তারা দেবে, কিংবা হয়তো তাদের যে নেগোসিয়েশন হবে অন্যদের সাথে সেখানেও আরও কিছু এদিক সেদিক হবে বলে মনে হচ্ছে। আমরা তো বলেছি যে আমরা 300 আসনে প্রার্থী দিতে চাই। কেন? কারণ হচ্ছে আমরা একটা নতুন দল এবং আমাদের জন্য চ্যালেঞ্জ হলো 1 বছর হওয়ার আগে আমাদেরকে একটা ইলেকশন, মানে দলের 1 বছর হওয়ার আগে আপনাকে একটা ইলেকশন করতে হবে। এই ফেব্রুয়ারিতে ইলেকশন, ফলে আমরা এটাকে আমাদের একটা সাংগঠনিক বিস্তৃতির উপলক্ষ হিসেবেও দেখছি এই নির্বাচনকে। এবং এর পাশাপাশি বিভিন্ন জায়গায় যেখানে যেখানে আমরা আজকে বিএনপির একটা প্রাথমিক তালিকা পেলাম, ফলে আমরা আসনগুলোর ব্যাপারে যাচাই বাছাই এবং সেখানকার বিভিন্ন তথ্য সংগ্রহ করছি। অনেক জায়গায় বিএনপির দুর্বল প্রার্থী আছে এবং যারা আসলে বা অনেকের ব্যাপারে অনেক ধরনের কথাবার্তা আছে। সেই সমস্ত জায়গায় আমাদের স্ট্র্যাটেজি কি হবে? কাদের ব্যাপারে কথাবার্তা? না, এখন আমি তো 237 জন মাত্র এসছে, আপনার পুরোটাই তো এখন আমি একেবারে নাম ধরে ধরে বলতে পারবো না। এটা আমাদের একটা, এটা নিয়ে প্রত্যেকটা দলের মানে ওরকম অনেক দেওয়া যাবে, কিন্তু সেইটাতে আমি না যাই। প্রত্যেকটা দলের নিজস্ব স্ট্র্যাটেজি থাকে, আমি যেটা বলার চেষ্টা করছি। তাহলে আমরা তো দেখবো যে আমরা যেই আসনে আমাদের সুযোগটা বেড়ে গেল, এই কোথাও বেড়েছে, কোথাও আমাদের হাড্ডাহাড্ডি লড়াই করতে হবে, এগুলো আপনি একটা দলের মানে প্রতিযোগী দলের একটা তালিকা দেখে আপনি নিজে বুঝতে পারেন। তো সেইখান থেকে আমরা তাদের যে আজকে যে 237টা তালিকা এসেছে, এটা আমরা প্রাথমিকভাবে দেখেছি যখন সংবাদ সম্মেলনটা, সেটা খেয়াল করলাম এবং আরও আমরা বিস্তারিতভাবে যাচাই বাছাই করবো যে কোথায় আসলে কী অবস্থায় আছে এবং কোথায় হিস্টোরিক্যালি বিএনপির দুর্বলতা আছে। স্বাভাবিক, এটা আপনি একটা প্রতিদ্বন্দ্বী দল হিসেবে নির্বাচনে ভালো করতে চাওয়া, যে কোনো দলই অন্য দলের দুর্বল জায়গাগুলো চিহ্নিত করতে চাইবে, বা আমার নিজের শক্তি জায়গাগুলো কোথায় আছে, এগুলো নিয়ে আমাদের মধ্যে যে একেবারেই কোনো ধরনের কাজ হয় নাই সেটা না, আমরা কিন্তু এটা নিয়ে কাজ করছি। কিন্তু ইন দ্য মিন টাইম আমরা এই যে সরকার যে আপনার জুলাই সনদ নিয়ে যে কাজটা করছে আর কি, মানে আপনি আজকেই দেখলেন যে তারা একটা সংবাদ সম্মেলন করলো, আমরা ভাবলাম যে তারা এখন আমাদেরকে জানাবে এইভাবে আমরা সংস্কার বাস্তবায়ন করব। তারা আবারও 1 সপ্তাহ সময় নিয়ে রাজনৈতিক দলগুলোর কোর্টে বল ঠেলে দিল এবং এটা আমার কাছে কমপ্লিটলি আননেসেসারি মনে হচ্ছে যে, এবং সরকার কি চায় এটাই এখন মানে একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে যে আপনি কি আদৌ বাংলাদেশে তারা নির্বাচন চায় কি না, বা সরকারের ভেতরে কোনো অংশ
তারা আসলে নির্বাচনটাকে কোনোভাবে ক্ষতিগ্রস্ত করতে চায় কিনা এই প্রশ্ন দেখা দিয়েছে। কারণ এই জুলাই সনদটা এমন একটা জিনিস যেটা আপনি এটা নিয়ে বিতর্কটা মীমাংসা না করে আসলে নির্বাচনের পরিপূর্ণ পরিবেশ কিন্তু তৈরি হবে না। তো আমরা আশা করেছিলাম যে তারা আজকে বলবে যে আমরা এই রোডম্যাপ আগামী তফসিল ঘোষণার আগে এভাবে আমরা সংস্কারটা বাস্তবায়ন করব, অমুক দিন হবে গণভোট। সেটা যদি নির্বাচনের দিন হয় নির্বাচনের দিন হোক, কিন্তু আপনি যেটা বলবেন যে যেটার ব্যাপারে সবাই একমত হয়েছে, আদেশ দেওয়া হবে, গণভোট দেওয়া হবে এবং তারপর গণভোট হবে এবং তারপরে পরবর্তী পার্লামেন্টের কাছে দ্বৈত ক্ষমতা থাকবে, এই যে রোডম্যাপটা সবাই একমত হয়েছে এবং রাজনৈতিক দলগুলো কিন্তু এক্সস্টেড, তাদের সর্বোচ্চ আলাপচারিতা নিজেদের মধ্যে তারা করেছে। জি, আমরা সারতোষা আমরা এই বিষয়টা নিয়ে আমরা পরের পার্টে আলাপ করব। আমরা একটু নমিনেশনের বিষয়েই থাকতে চাই। আমি একটু এবার আবারও একটু আইজুল বাড়ি হেলাল আপনার কাছে আসতে চাই। ঢাকা 12 আসন, বরিশাল 2 আসন এবং ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে সেখানে 3 জন হেভিওয়েট প্রার্থীর কথা একেবারে না বললেই নয়, যে হাবিব নবী খান সোহেল, মোয়াজ্জেম হোসেন আলাল আর অন্যদিকে রুমিন ফারহানা। এই 3 জন প্রার্থীর বিশেষ করে যদি ঢাকা 2 এবং ঢাকা 12 এবং বরিশাল 2 এর কথা বলি, সেখানে অন্য প্রার্থীকে সবুজ সংকেত দিয়েছে বিএনপি, তাদের 2 জনকে বাদে। আর ব্রাহ্মণবাড়িয়া 2 সেটি এখনো ঘোষণা হয়নি। এই প্রার্থীরা আসলে বাদ পড়লেন, এটি আসলে দলের উপর প্রভাব ফেলবে কিনা এবং বাদ দেওয়ার কারণ আপনি কি মনে করেন? না দেখেন, এখনো কিন্তু এইটাকে আপনি চূড়ান্ত মনোনয়ন হিসেবে ধরে নিতে পারেন না। যে সমস্ত এরিয়াগুলোকে আমরা হোল্ড করে রেখেছি, নমিনেশন দেওয়া হয়নি, যে সমস্ত এলাকা প্রায় 67 63টি আসন, 63টি আসনে, এই 63 আসনে আমাদের যদি অ্যালায়েন্স আমরা গঠন করি, সেখানে প্রার্থী থাকতে পারে। তারপরে আপনি যে 3 জন প্রার্থীর কথা বলেন তারা অবশ্যই জনপ্রিয় প্রার্থী এবং নমিনেশন পাওয়ার মতো যোগ্য। তবে একটা জিনিস মনে রাখবেন যে নমিনেশন না পেলেই যে তিনি রাজনীতি থেকে হারিয়ে গেলেন, তার জনপ্রিয়তা নষ্ট গেল তা না। আপনার এমপি ছাড়াও এই দলে মন্ত্রী হওয়া যাচ্ছে, দলে আপনার অনেক পদবি পাওয়া যাচ্ছে, রাজনীতিতে থাকতে পারছে। আপনার হাবিবুন নবী সোহেল নিশ্চয়ই দল বিবেচনা করবেন তাকে একটা সিট থেকে, ঢাকার থেকে কোনো একটা সিট থেকে মনোনয়ন দেওয়ার জন্য, যেহেতু এখনও ঢাকার অনেকগুলো সিট কিন্তু হোল্ড করে রাখা হয়েছে। তবে রুমিন ফারহানার সিটটাও একই অবস্থা, নিশ্চয়ই সেখানে ব্যবস্থা করবেন। মোয়াজ্জেম হোসেন আলালের মোয়াজ্জেম হোসেন আলাল তিনি তো আসলে বরিশালের সাবেক সংসদ সদস্য ছিলেন। গত 18 সালে উনি নির্বাচন করেননি, ওনাকে ঢাকার থেকে নমিনেশন দেওয়া হয়েছিল, নেননি সেটা। এবারও হয়তো সেটা পার্টি বিবেচনা করবে। দেখেন এখন ভেরি আর্লি টু সে যে কেন তাদের নামটা এখন ঘোষণা করা হলো না। হয়তো তারা পরবর্তীতে কোনো, যদি না ঘোষণা করা হয় তার মানে পার্টিতে হয়তো আরও কোনো ভালো দায়িত্ব পাবে। আমরা যদি আল্লাহর রহমতে যদি সরকার গঠন করতে পারি, জোটের সরকার গঠন করতে পারি, সেখানে হয়তো সরকারও থাকতে পারে। শামসুজ্জামান দুদু এবং দুদু ভাইও নমিনেশনটা পায়নি। দুদু ভাই এইটাই আরো একজন খুব পরিচিত মুখ রিপন ভাই ওইখানে সিনা ভাই পেয়েছে। রিপন ভাই হয়তো, আমি সেটাই বললাম, দেখেন এটা পার্টির হাই ফোরাম, পলিসি মেকাররা নিশ্চয়ই তারা যেহেতু জনপ্রিয় এবং যোগ্যতম, সুতরাং শুধু মনোনয়ন পেলে তো না, আপনার সরকারও কাজ করতে পারতো বিভিন্নভাবে। সরকার যখন যদি গঠন করি আমরা আল্লাহর রহমতে, আবার দলকেও তো নেতৃত্ব দিতে হবে, তাই না? এখানে 3টা সেক্টর, দল, সরকার, এখন হচ্ছে এমপি একটা। তো কেউ এমপি হবে, কেউ দল চালাবে, কেউ সরকারে থাকবে, এইভাবে আর কি দল পলিসি নিয়েছে। তবে আপনি এখন আশঙ্কা করছেন কেন দেয়া হলো না, কারণ এখন তো সময় শেষ হয়ে যায়নি, সময় তো এখনো রয়েছে। এটা প্রাথমিকভাবে একটা তালিকা ঘোষণা করা হয়েছে। জি, ধন্যবাদ। আমি একটু অ্যাডভোকেট আতিকুর রহমান আপনার কাছে আসতে চাই। আমরা দেখতে পেয়েছি যে বিএনপি তাদের যে নমিনেশন দিয়েছে সেখানে 12টি আসনে 9 জন নারী প্রার্থীর নাম তারা ঘোষণা করেছে এবং এই বিষয়টাকে আপনারা কিভাবে দেখেন? আপনাদের তো সেই সব আসনের প্রার্থী এরই মধ্যে দেওয়া হয়ে গেছে, সেই সব আসনে লড়াই কেমন হবে, নাকি সেই আসনগুলো আসলে বিএনপি মোটা দাগে একদম একেবারে পুরোপুরি শিওর হয়ে আসলে সেই সব আসনে প্রার্থী দিয়েছে? জি, ধন্যবাদ আপনাকে। এবারে নির্বাচনে আগ বাড়িয়ে খুব বেশি কথা বলা যাবে না। আমরা মনে করি এবারে যে 2টা জোট হবে, জামাত ইসলামী সহ ইসলামী দলগুলো একটি জোট কিংবা আসনভিত্তিক সমঝোতা, এবং বিএনপি তাদের একটা জোট তারা করবেন। এবারে নির্বাচনে জামাত ইসলাম আসলে তার শরিকদের কতগুলো আসন ছাড়বে? ইতিমধ্যে আমাদের দলের সেক্রেটারি বলেছেন যে আমরা 100 আসন বলেছেন,
যে 100 আসন হয়তো আমরা কনসিডার করতে পারি। শুনেন, যখন একটা সমঝোতা হবে, কে সেখান থেকে বিজয়ী আসতে পারেন নিঃসন্দেহে সেটাকে তখন দল বিবেচনা করবেন। মূল হচ্ছে যাতে লড়াইটা কি হয়, মানে শক্ত লড়াই হয়। আমরা মনে করি এবার এমন কোনো আসন নাই যে আসনে খুব সহজে কেউ পার পেতে পারবেন। জামাত ইসলামী সব জায়গায় সুসংগঠিত, জামাতের পক্ষে এবার জনমত সবচেয়ে বেশি, আবার তার সাথে ইসলামী সংগঠন যখন এক হয়ে যাবে আমরা মনে করি ভোটের হিসাব নিকাশটা অনেক পাল্টে যাবে। অতীতের যেই কোনো নির্বাচনের হিসাবের সাথে এবার হিসাব কোনোভাবে মিলবে না। আমরা মনে করি যে নারী আসন যেখানে হয়েছে খুব সহজ সমীকরণে কারো পক্ষে পার্লামেন্টে এবার কোনো প্রতীক নিয়ে সহজে তিনি আসবেন এটি মনে করার সুযোগ নেই। জামাত ইসলামী আগে থেকে ফিল্ডে আছে, ইসলামী দলগুলো তারা কাজ করে যাচ্ছেন। আমরা মনে করি এবারে নির্বাচনে কোনো দল কিংবা কোনো জোট এককভাবে তারা পার্লামেন্টে যাবেন এই সুযোগ এবার কম হতে পারে। জনগণ 15 বছরের আওয়ামী লীগের শাসন দেখেছে এবং বিগত 14 মাস জনগণ দেখেছে দেশে কারা কী ভূমিকা রাখছেন। সুতরাং এটা একটা প্রভাব কিন্তু পড়বে জাতীয় নির্বাচনে। তো আমরা মনে করি এবারে 2 জোটের লড়াই হবে, অত্যন্ত শক্তিশালী লড়াই। এখানে কোনো প্রার্থী তিনি খুব বিনা চ্যালেঞ্জে তিনি পাশ করে আসবেন এটা আমরা মনে করছি না। অনেক অনেক ধন্যবাদ। আমি একটু ছোট্ট করে একটি প্রশ্ন রেখে বিরতিতে যেতে চাই। আইজুল বারী হেলালের কাছে এই প্রশ্নটি রাখবো, বিশেষ করে বগুড়া 3 আসন দুপচাচিয়া আদমদিঘি, এই আসনে বিএনপি প্রার্থী 6 বার, জাতীয় পার্টি 4 বার, আওয়ামী লীগ 1 বার এবং স্বতন্ত্র প্রার্থী 1 বার নির্বাচিত হয়েছে। এবং সেই আসনটিকে বিএনপি দীর্ঘদিন ধরেই যখন যেসব সময় নির্বাচন এসেছে সেসব সময় তারা পুনরুদ্ধার করতে চেয়েছে। এবারে কি আসলে তারা সেটিকে পুনরুদ্ধার করতে পারবে কিনা সেই প্রশ্ন রেখে আমরা একটা ছোট্ট বিরতিতে যাব। বিরতির পর যখন ফিরবো তখন থাকছে বাকি আলোচনা, আমাদের সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত, দেখছি নিউজ 24, চলছে মধুমতি ব্যাংক পিএলসি নতুন বাংলাদেশ। আমি আইজুল বারী হেলাল আপনার কাছে সরাসরি চলে যাচ্ছে। বগুড়া 3 এই আসনটি কি বিএনপি এবারে পুনরায় উদ্ধার করতে পারবে কিনা? দেখেন, বিএনপি এই যে দুপচাচিয়া আদমদিঘি এই সিটটা বিএনপি জন্মলগ্ন থেকে পায়। 1979 সালে প্রথম বিএনপি এই সিটে নমিনেট জয়লাভ করে। এরপর তো আপনি জানেন যে 86 এবং 88 ফেরতবাজি নির্বাচন, সেখানে তো বিএনপি অংশগ্রহণ করেনি। 91 সালে বিএনপি ব্যাপক ভোটে এখানে জেতে। 96 সালের দুইটা নির্বাচন হলো, দুইটাই বিএনপি জিতে। 96 সালে 2টা নির্বাচন হয়েছিল, দুইটাই বিএনপি জেতে। 2001 সালে বিএনপি জেতে। 2008 সালের মতলববাজি নির্বাচন, আমরা বলি যে ইতিহাসের সবচেয়ে করুণতম মতলববাজি হয়েছে সেখানে, সেই নির্বাচনেও বিএনপি জেতে। এরপরে 14-18 সালে তো নির্বাচন বলবেন না, সেইখানে জাতীয় পার্টি ওই যে আপনার আওয়ামী লীগের সাথে জোট করে পায়। সুতরাং এই বগুড়ার 7টি আসনই বিএনপি মানে অধ্যুষিত এলাকা, বিএনপির একটা উর্বর এলাকা। শুধু বগুড়া না, বগুড়া, জয়পুরহাট, পাশাপাশি যে আপনার নটর, নওগাঁ, এগুলো সব রাজশাহী অঞ্চলে বিএনপির একটা ব্যাপক উর্বর এলাকা। এবং বগুড়া তো আমাদের নেতার জন্মস্থান, তাই না? সেখানে বগুড়ায় বিএনপি আপনি দেখবেন 91 সালে 7টি আসন পেয়েছিলাম, 96 সালে 7টি আসন পেয়েছিলাম, 2001 সালেও 7টি আসন পেয়েছিলাম, আর 2008 সালে যে মতলববাজি করা হলো তারপরেও সেখানে আমরা দুইটা মনে আসন জিতছিলাম। 8 সাল নির্বাচনকে তো আমরা বলি যে মতলব। সুতরাং এবারও বিএনপি ওই আসনটায় আমার একটা দৃঢ় বিশ্বাস যে ব্যাপক ভোটে আমরা জয়লাভ করব। আদমদিঘি দুপচাচিয়ার মানুষ, ওইখানের মানুষ সরল মানুষ, সাধারণ মানুষ, তারা অনেক বিএনপির প্রতি ভালোবাসা, ধর্মের প্রতি ভালোবাসা কিন্তু ওই এলাকার লোকজনের আছে। সুতরাং বিএনপি যেহেতু একটা প্রো ইসলামিক দল, সেই হিসাবে বিএনপির এই আপনার এই ভোটটা বিএনপির দিকেই যাবে। সেখানে অনেক অনেক ধন্যবাদ। স্যার তুষার, একটু আপনার কাছে আসি। মাত্র 7 দিনের রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমতে পৌঁছানো সম্ভব কিনা? না, এটা তো আমার কাছে খুব অদ্ভুত লাগলো আজকে সরকারের এই সংবাদ সম্মেলন। 1 বছর আলোচনা করেছে রাজনৈতিক দলগুলো, আলোচনা করে, এবং সেখানে কমিশন বসেছে। মাঝখানে যখন প্রধান উপদেষ্টা নিউ ইয়র্কে সফরে গেলেন 10-12 দিন, ওই সহসভাপতিকে, ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ সাহেবকেও নিয়ে গেছিলেন, কিন্তু আপনাদের মনে আছে। ওই 10-12 দিন রাজনৈতিক দলগুলোকে সময় দেওয়া হয়েছে, এবং রাজনৈতিক দলগুলো কিন্তু এই কমিশন আলাপ থাকতে থাকতে নানাভাবে বসেছে নিজেদের মধ্যে। এগুলো সব শেষ, সব এক্সস্ট করার পরে আপনি রাজনৈতিক দলগুলো যে মতামতগুলো দিয়েছে সেইগুলোর উপর ভিত্তি করে কমিশন সবার সব মতামত নেয় নাই, কিন্তু সবগুলোকে সমন্বয় করে 1-2টা সুপারিশ দিতে চেয়েছে। সরকারের কাছে সুযোগ আছে, সেখান থেকে তারা আরও কীভাবে মডিফাই করবে যদি করতে চায়, করে তারপর তারা আবার রাজনৈতিক দলগুলোকে জানাবে আমরা এইভাবে বাস্তবায়ন করতে চাচ্ছি। এইটা না করে সরকার আবারও
মানে এটা সাপ লুডো খেলার মতো হয়েছে, যে আপনি 96 উঠছেন, ওঠার পরে সাপের মধ্যে দিয়ে আবার 3-এ নামাই দিচ্ছে। এটা সরকার কেন করছে আমি জানি না, এবং আমার কাছে সন্দেহ হচ্ছে সরকারের ভেতর কোনো একটা অংশ নির্বাচন বানচাল করার সাথে মানে করতে চাচ্ছে বলে মনে হয়। কারণ আদারওয়াইজ আপনি আবারও কেন রাজনৈতিক দলগুলোর কাছে দিলেন? রাজনৈতিক দল কি বলবে, বিএনপি কি বলবে, এনসিপি কি বলবে, জামাত কি বলবে, এটা আমরা জানি, প্রত্যেকটা রাজনৈতিক দল জানে তারা কি বলবে, এবং আমরা তারা কে কি ছাড় দিতে প্রস্তুত আছে এটাও মোটামুটি জানা হয়ে গেছে। যে বিএনপি আপার হাউসে পিআর মেনে নিতে রাজি হবে বলে মনে হচ্ছে, লোয়ার হাউসে পিআরের দাবি জামাত ছেড়ে দিবে, গণভোট একই দিনে এটা জামায়াত মেনে নিবে। ফলে এখানে ট্রেড অফগুলো কী কী বোঝা যাচ্ছে। এনসিপির দাবিটা খুব সামান্য, যে আপনি যেহেতু প্রেসিডেন্ট দিক আর প্রধান উপদেষ্টা দিক, এই আদেশটা একটা এক্সট্রা কনস্টিটিউশনাল জিনিসই হবে, যেটা আবার আপনি গণভোটের কাছ থেকে অনুমোদন করে নেবেন। তাহলে এটা প্রধান উপদেষ্টারই দেওয়া উচিত, প্রেসিডেন্টের কোনো মানে নৈতিক অধিকার নাই, কারণ উনি ফলেন রেজিমের অংশ। এটা হলো আমাদের দাবি। এখন এই জিনিসটা এখন সরকারকে দেখেন, সরকার হলো রেফারি। আজকে জামায়াত ইসলাম সহ কয়েকটা দল একটা সংবাদ সম্মেলন করেছে না, আবার জামায়াত ইসলামের কাছে থাকবে, সরকারের কাছে তারা রেফারির ভূমিকা আশা করেছেন। আর রেফারিং করার মানে কি? রেফারিং করার মানে তো নিষ্ক্রিয়তা না, নিরপেক্ষ থাকতে হবে আপনাকে। কিন্তু নিষ্ক্রিয়তা আর নিরপেক্ষতা তো এক জিনিস না। যেখানে ফাউল হয়েছে, অনেক সময় ফুটবল খেলায় বলটা নিয়ে রেফারি উঁচুতে আবার ঠেলে দেয়, খেলা আবার শুরু হয়। সরকার তো এগুলো কিছু করে না, এবং না করে এখন আবারও এই যে আজকে আবারও রাজনৈতিক দলগুলোর কাছে আলাপ দিয়েছে, আপনি 7 দিন আবারও এই সনদের, আমার ধারণা নির্বাচন নিয়ে সরকারের ভেতরে কোনো একটা অংশ কোনো একটা নীল নকশা করতে চাওয়ার জন্য তাদের একটা সময় দরকার। এই সময় দরকার জন্যই তারা আবার রাজনৈতিক দলগুলোর কাছে, তারা জানে যে এখানে আসলে ঐক্যমত্য কিছু হবে না, 7 দিন এটা এমনি যাবে, সময় নষ্ট করা হচ্ছে, ঠিক আছে। এবং সনদ পুরো সংস্কার প্রক্রিয়া থেকে সরকার একটা মানে আন্তরিক, সরকার যে আন্তরিক এটা মনে হচ্ছে না। 1, 2 হলো যে তাদের একটা গা বাঁচানোর মনোভাব দেখা যাচ্ছে, যে আমরা কিছু না, তোমরা ভাই সিদ্ধান্ত নাও। রাজনৈতিক দলগুলো পরস্পর এটা এবং রাজনৈতিক দলগুলোর পরস্পরের বিরুদ্ধে, এমনি নির্বাচনের টাইম আসতেছে, নির্বাচনের টাইমে রাজনৈতিক দলগুলো পরস্পরের বিরুদ্ধে প্রতিযোগিতা করবে। এখন আপনি আবার সনদ নিয়ে যখন রাজনৈতিক দলগুলোর কাছে ঠেলে দিলেন যে আপনার ঐক্যমত্য হয়ে আসেন, মানে আপনি আসলে চাচ্ছেন রাজনৈতিক দলগুলো মারামারি করুক। মানে সরকারের ইন্টেনশন থেকে সেরকমই মনে হয়। কারাই বুদ্ধি দিচ্ছে প্রধান উপদেষ্টাকে আমি জানি না, এবং প্রধান উপদেষ্টার এই কাছের লোকগুলো তারাই হলো প্রধান উপদেষ্টার ঘরের শত্রু বিভীষণ, এটা আমি আগেও বলেছি। এবং এরা আসলে কোনো একটা তাদের একটা মানে অন্য কোনো অশুভ পরিকল্পনা আছে, কারণ আদারওয়াইজ আমার কাছে আজকে তাদের সংবাদ সম্মেলন, আমরা আশা নিয়ে শুনতে গেলাম সংবাদ সম্মেলন যে আপনি আসলে রোড ম্যাপটা ক্লিয়ার করবেন আজকে। উল্টো রাজনৈতিক দলগুলোর কাছে বল আপনার কোর্টে আসছে, রাজনৈতিক কমিশনের আলাপ শেষে সরকারের কোর্টে বল আসছে, আপনি আবার বলটা আরেকজনের কোর্টে ঠেলে দিচ্ছেন। গোল দিতে হবে আপনাকে, আপনি রাজনৈতিক দলগুলোকে বলতেছেন আমার হয়ে গোল দিয়ে দেন। হোয়াট ইজ দিস? ধন্যবাদ। আপনার কাছে আবারও আসবো। অ্যাডভোকেট আতিকুর রহমান, একটু বলবেন যে রাজনৈতিক দলগুলোর ভিতরে যে আলোচনা করবার জন্য সরকার 7 দিন সময় দিয়েছে, মাত্র ধরে নিচ্ছে আমরা মাত্র 7 দিন, এই আলটিমেটাম, এখানে আবারও সরকারকে রেফারি হিসেবে কেন প্রয়োজন? দেখুন, রাজনৈতিক দলগুলো তারা আলোচনায় ছিল, ঐক্যমত্য কমিশনে দীর্ঘ সময় সবাই অবস্থান থেকে তারা যৌক্তিক ব্যাখ্যা দিয়েছেন। এখন যেখানে এসে আমরা এখন আমাদের কিছুটা মতানৈক্য তৈরি হয়েছে, জামাত ইসলামী সহ ইসলামী সমমনা দল তারা বলেছে গণভোটটা নির্বাচনের আগেই দিতে হবে, বিএনপি বলেছে না এটা একই দিনে হতে হবে। এটা একটা বড় বিষয় এখানে। এবং বিএনপি যে বিষয়গুলো তারা নোট অফ ডিসেন্ট দিয়েছেন, সেখানে কেন এটাকে বাদ দিয়ে মানে সরকার সেটা করলো। আমরা মনে করি বাংলাদেশের নতুন যে বাংলাদেশ, এই জায়গাতে সকল দলকেই দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদের বিগত 15 বছরে আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি, রাষ্ট্রের সাংবিধানিক প্রতিষ্ঠান সব হলো শেষ করে দেওয়া হয়েছে। যেই জায়গাগুলোতে এখন বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছেন, এই জায়গাগুলোর এই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোই কিন্তু বিগত সময়ে আওয়ামী লীগ তারা দুর্নীতি করেছে, তারা সেখানে ফ্যাসিবাদ কায়েম করেছে। আমরা মনে করি সেই জায়গা থেকেও বিএনপির অবস্থানটা দেশের স্বার্থে এবং সংস্কার প্রক্রিয়াকে সফল করা, তাদের কনসিডার করা প্রয়োজন। আর জামাত ইসলামীর পক্ষ থেকে বলা হয়েছে যে আমরা আলোচনা চাচ্ছেন, গতকালকে বলা হয়েছে যে আমরা আলোচনা করে সমাধান করি। আজকে আমাদের নায়েব আমির তাহের ভাই বলেছেন যে এখন সরকার রেফারির ভূমিকা, এখন সরকার বল তারা আমাদের দিকে দিয়ে দিচ্ছেন। আমরা মনে করি বেশি সময় ক্ষেপণ না করে যদি সরকার আন্তরিক হন, তাদেরও কিন্তু একটা কমিটমেন্ট আছে, তারা সংস্কার করতে চাচ্ছেন এবং তারা জনগণের ম্যান্ডেট তাদের উপরে আছে রাষ্ট্রটাকে সুন্দর করার জন্য। সুতরাং বল আমাদের কোর্টে সরকার ঠেলে না দিয়ে নিজেরাই উদ্যোগ হন যে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, বিশেষ করে 24-এর যে গণ অভ্যুত্থান, সে গণ অভ্যুত্থানে জনগণের যে আকাঙ্ক্ষা, দেশে আকাঙ্ক্ষাকে ধারণ করে সরকার উদ্যোগ নেয়। আমার কাছে মনে হচ্ছে সকল রাজনৈতিক দল তাদের দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে সরকারের সে উদ্যোগকে ওয়েলকাম জানাবে। কিন্তু সরকার নিজেরা সাহস না করে তারা আবার জিনিসটাকে তারা মানে
আমাদের কাছে দিয়ে দিয়েছেন। আমরা মনে করি সরকারকে পদক্ষেপ নিয়ে দেশ এবং জনগণের স্বার্থে অগ্রাধিকার সিদ্ধান্ত নিতে হবে, তাহলে এটি সহজে সমাধান করা সম্ভব। অ্যাডভোকেট আতিকুর রহমান, ধন্যবাদ। আমি একটা বিরতিতে যাব, কিন্তু বিরতিতে যাবার আগে আজল বাড়ি হেলালের কাছে একটা প্রশ্ন রেখে যেতে চাই। সেটি হলো যে জামাত ইসলাম তো বিএনপিকে বৈঠকের জন্য আমন্ত্রণ জানিয়েছে, বিএনপি আসলে সেই বৈঠকে সাড়া দেবে কিনা সেই বিষয়ে একটা প্রশ্ন রেখে আমরা একটা ছোট্ট বিরতিতে যাব। বিরতির পর যখন ফিরবো তখন আমাদেরই আলোচনা অব্যাহত থাকবে, সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত আরও একবার, দেখছেন নিউজ 24, চলছে মধুমতি ব্যাংক পিএলসি নতুন বাংলাদেশ। আপনাদের সাথে আছে রিশাদ হাসান। আজল বাড়ি হেলাল, আপনার কাছে আমার প্রশ্ন ছিল, জামাত ইসলাম তো বিএনপিকে বৈঠকের জন্য আমন্ত্রণ জানিয়েছে, বিএনপি কি জামাত ইসলামের ডাকে সাড়া দেবে কিনা? না, ঐক্যমত কমিশনের কাজটা তাহলে কি হলো? ঐক্যমত কমিশনে তো আমরা সবাই মিলে বসলাম, আর আপনি যেটা বলছেন যে বাইলেটারিয়াল টক জামাতের সাথে, তাই না? বাইলেটারিয়াল টক, এই বাইলেটারিয়াল টক তো সবসময় হতে পারে, যে আমার সাথে এখন কথা বলতেছে, এটা কাইন্ড অফ বাইলেটারি, যদিও টক সাথে আছে, মানে ইনফর্মাল তো সবসময় আলোচনা হতে পারে। আর ফর্মালি আমরা ঐক্যমত কমিশনে সবাই মিলে একসাথে বসছি, তাই না? এবং এই যে জামাত ইসলাম আজকে যে দুই পাক্ষিক কথা বলছে, আমরা কিন্তু বহুপাক্ষিক জাতীয় ঐক্যের ডাক সেই 7ই আগস্টে সরকার গঠনের আগেই দিচ্ছি এবং স্টিল নাও দিচ্ছি। এবং আমরা এও বলেছি যে নির্বাচনে তাদের একটা কম্পিটিটিভ নির্বাচন হয়, আপনি আসন ভাগাভাগি করে বিরোধী দলটা কী হবে, সেই হাসিনার আমি যেমন মার্কা নির্বাচনের জন্য যদি কোনো আলোচনা হয়, সেই আলোচনা তো আসলে গণতান্ত্রিকভাবে যাওয়া উচিত না, তাই না? আমরা এটা বলছি যে আমরা সবাই একটা কম্পিটিটিভ ইলেকশন করি, কম্পিটিটিভ ইলেকশন করে হার জিত যাই হোক না কেন আমরা জাতীয় ঐক্যের সরকার গঠন করব, এটা কিন্তু আমরা বলেছি, তাই না? সুতরাং জামাত ইসলাম এখন যে ডাকটা দিচ্ছে, এটা হ্যাঁ, এটা ব্যাট করতেই পারে, এটাকে আমি অশ্রদ্ধা করছি না, কিন্তু এটা কোনো এখন প্রয়োজন আছে বলে আর মনে করি, কারণ জাতীয় ঐক্যমত কমিশনে আমরা দীর্ঘদিন কথা বলেছি, এবং আমাদের সাথে ওই যে আমাদের নেতা বলেছিল যে এমন অবস্থায় যেন আমরা রাজনৈতিক দলগুলো না যায়, যাতে মুখ দেখাতে কি বন্ধ হয়ে যায়, সেই অবস্থায় এখনো যায়নি। অর্থাৎ আমাদের সাথে আলোচনা হয়, সবসময় হয়। এটাকে ফর্মালি আবার বিএনপির সাথে বসে কি বোঝাতে চাচ্ছে, আমরা যেটা মনে করি যে আমরা কখনো ওই শেখ হাসিনার মতো আমি দামি নির্বাচনের দিকে যাব না, আমরা চাবো একটা কম্পিটিটিভ ইলেকশন। এবং এখন দেখেন সবচেয়ে মূল কথা, আমরা শুধু জুলাই সনদ কিন্তু রিজলভ ইস্যু, ওই যে তুষার সুন্দর করে বলছে এভরি ইস্যুজ আর রিজলভ। আই থিঙ্ক রিজলভ না কোনটা, সেটা হলো টু হোল্ড এ ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল, অ্যাকসেপ্টেবল টু অল। এই জিনিসটা আমাদের কাছে এখন কনফার্ম করতে, এই কনফার্মেশনটা কিন্তু সরকার দিবে। তুষার ভালো বলছে যে আপনি ঐক্যমত কমিশনের সাথে আলোচনা করে আমরা কোন কোন দল কি বলেছি সেইগুলো নিয়ে এগ্রিমেন্ট সাইন পর্যন্ত করেছি, এনসিপি সাইন করেনি, তারপরেও বলছে যে সমস্ত আলোচনা আমাদের সমাপ্ত, এখন আপনি একটা সিদ্ধান্ত দিবেন, তাই না? আপনি আবারও আমাদের কাছে বলছেন আপনারা কথা বলেন, মানে আমাদের রাজনৈতিক দলগুলোকে ঐক্যমতে, কিসের ঐক্যমতে আসবে আমি বুঝলাম না, টু হোল্ড এ ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন। এই ছাড়া যে সমস্ত বিষয় ছিল, জুলাই সনদ, গণভোট, আমাদের সবকিছুই আপনার রিজলভ হয়ে গেছে। অনেক অনেক ধন্যবাদ আজল বাড়ি হেলাল। আমি একটু স্যার তুষার আপনার কাছে আসবো। শাপলা প্রতীকের জন্য এনসিপি ব্যাপক লড়াই লড়েছে, শেষ পর্যন্ত তাদের প্রতীক হচ্ছে শাপলা কলি। এনসিপি যদি সামনের দিনগুলোতে বড় কোনো দলের সঙ্গে জোট করে, তাহলে কি এনসিপি তাদের নিজেদের প্রতীকে নির্বাচন করবে, না সেই বড় দলের? 100% আমরা নিজেদের প্রতীকে ইলেকশন করব। বাংলাদেশের যতগুলো জোট, অতীতের জোট নির্বাচনগুলো ইতিহাস দেখেন, বিএনপি জামায়াত যখন জোট ছিল, তখন কি জামায়াত ইসলাম কি বিএনপির ধানের শীষে ইলেকশন করেছে? তারা দাঁড়িপাল্লায় করেছে। 8 সালে লাঙ্গল এবং আপনার সর্বোচ্চ লেখা থাকে যে আওয়ামী লীগ মনোনীত জাতীয় পার্টির প্রার্থী। 8 সালে হলো লাঙ্গল এবং নৌকা, জামাত আমাদের মার্কাই করেছে। 18 সালে তখন তো জামায়াত ইসলামের নাই, নিবন্ধন ছিল না, তাই না? ফলে এটাই সবসময় আপনি, আদারওয়াইজ আপনি এত কষ্ট করে আমি একটা নিবন্ধন নেব, আমার একটা মার্কা থাকবে, তারপর আমি আরেকজনের মার্কায় এ করবো, এটা তো একটা মাৎসন্যায়ের মতো, বড় দলগুলো ছোট দলগুলোকে গিলে খাবে। এটা বড় দলের চাওয়া হইতে পারে, কিন্তু ছোট দলগুলো এটাতে, যাদেরকে ছোট দল বলা হয়, তারা কেন এটাতে রাজি হচ্ছে? তাদের ইস্যুটা কি? তাদের ইস্যুটা হচ্ছে এরা ছোট দলও না, এরা হচ্ছে সিট পার্টি, ওয়ান ম্যান পার্টি, তাদের কোনো জনভিত্তি নাই। যার সারা দেশে 1% ভোট আছে, সে কোনোদিন চাইতে পারে অন্যের মার্কায় ভোট করতে? ধরেন এখন এই যে আপার হাউসে পিআরের কথাটা এসেছে না, আপনার সারা দেশে 5% ভোট আছে, 5 জন লোক আপনার আপার হাউসে যাবে আপনার মার্কায় ইলেকশন করলে। এখন আপনি যদি ধানের শীষে করেন বা দাঁড়িপাল্লায় করেন,
ওগুলো তো দাঁড়িপাল্লার ভোটে যাবে, ওগুলো তো ধানের শীষের ভোটে যাবে না। আপনার থাকবে কোথায়? আপনার আপার হাউসে কোনো রিপ্রেজেন্টেশন নাই, কিন্তু এই কাজটা করা হচ্ছে এবং এটা বহুদলীয় গণতন্ত্র যদি আমরা মানি, বহুদলীয় গণতন্ত্রের জন্য অত্যন্ত খারাপ একটা জিনিস। ফলে আমরা ডেফিনেটলি আমরা প্রথমত বলেছি 300 আসনে প্রার্থী দিতে চাই, সেটা প্রস্তুত আমরা করব। তারপর যদি আমাদের কারোর সাথে সমঝোতা জোট যেটাই হোক যদি হয়, তবু আমরা আমাদের করবো। এই কারণে আমরা জোটের চেয়ে সমঝোতাটাকে বেশি, যদি আমাদের হয় তাহলে সমঝোতা হবে। সমঝোতা হওয়া মানে আমার যার সাথে সমঝোতা হবে সেখানে তার প্রার্থী দাঁড়াবে না, আমি আমার মার্কায় করব, ঠিক আছে? এইটা আমরা চাই, কারণ আদারওয়াইজ আমি কেন মানে আমার নিজের আইডেন্টিটি আরেকজনের কাছে দিয়ে দেবো, এটা তো হইতে পারে না। এইটা ফলে আমাদের চাওয়াটা হলো এরকম। জি, অনেক অনেক ধন্যবাদ অ্যাডভোকেট আতিকুর রহমান। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার কাছে আমার যে প্রশ্নটি থাকছে সেটি হলো যে আরপিও সংশোধন আবার করার একটি কথা উঠেছে উপদেষ্টা পরিষদে এবং তারা সেটিকে সংশোধন করতে চায় এবং যেসব ছোট দল যারা বড় দলগুলোর সঙ্গে জোট করবে তারা চাইলে সেই বড় দলের প্রতীক নিয়েই নির্বাচন করতে পারবে, এরকম একটা বিষয় সামনে আসছে। জামাত ইসলাম কেন তার বিরোধী? দেখুন, আমাদের নতুন বাংলাদেশে রাজনৈতিক সংস্কার আমরা আশা করি। আরপিও সংশোধন যদি করা হয়, আমরা মনে করি ইতিমধ্যে জামাত ইসলাম বলেছে আমরা এই সংশোধনের পক্ষে না। 60টির মতো দল আপনার নিবন্ধিত নির্বাচন কমিশনে, যাদের আলাদা আলাদা প্রতীক আছে, যদি এটাকে আপনি সংশোধন করে আবার অন্য প্রতীকের সুযোগ করে দেন, তাহলে গণতন্ত্র বিকাশটা কিভাবে হবে? আপনি সারা বছর জুড়ে আপনি নিজ দলের জন্য আপনি কাজ করছেন, আবার নিজ দলের প্রতীকটাকে আপনি ইলেকশনে ব্যবহার করছেন না, তো দল কোথায় থাকে? আমরা মনে করি দলের একটা মর্যাদার পরিপন্থী কাজ, এবং অনেকেই মনে করেন যে তার দলে তিনি জিততে পারবেন না, তাহলে তিনি সেই দল লিড করেন কীভাবে? যদি আপনি আপনার দলটাকে মানে পরিচিত করতে না পারেন, তাহলে সেই দলের আপনি চেয়ারম্যান কীভাবে আপনি থাকেন? তা আমরা মনে করি আরপিও সংশোধনটা যদি উদ্যোগ নেওয়া হয়, এটা সব দলে আমরা এটা প্রতিবাদ করেছি। শুধুমাত্র বিএনপি তার শরিকদের নিয়ে বসে যে এটা তারা চাচ্ছেন না। আমরা মনে করি দেশের সকল দলের রাজনীতিকে বিকশিত করার স্বার্থে এই ধারাটা অব্যাহত রাখা প্রয়োজন, যাতে আরপিওকে যেভাবে ছিল সেভাবে দেশের জন্য। আমি একটা কথা বলতে চাচ্ছি, দেখেন এই যে আরপিও সংশোধনকে যেটা বলা হচ্ছে সেটা অপশনাল। আপনাকে ছোট ছোট যে রাজনৈতিক দল, মনে করেন তুষারদের শাপলা কলি, এখন ও নিশ্চয়ই শাপলা কলি, সে আত্মমর্যাদা নেই বলছে আমি শাপলা কলি ইলেকশন করবো, কিন্তু তুষারের যদি মনে হয় যে না আমার এনসিপি, আমি যেহেতু বিএনপির সাথে অ্যালাইন করেছি বা জামাতের সাথে অ্যালাইন করেছি, আমি তার জিতবে না, না না সেটা বলেই হয়তো তারা এটাকে তারা দলকে আন্ডারমাইন করছে। তাহলে তো নিশ্চয়ই এই বিষয় নিয়ে আমরা একদম শেষ পর্যায়ে আছি। নাও নিতে পারে, আমরা মনে করি দলের মর্যাদা আমি সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। দেখা হচ্ছে আগামীকাল। শুভরাত্রি।